আজকে যেখানে এসেছি সেখানে আসার জন্য প্রত্যেকটা সনাতনী অধীর আগ্রহে অপেক্ষা করে থাকি। আজকে এসেছি মায়ার শহর মায়াপুর, যা রাধাকৃষ্ণের স্থান, বিশ্বের সব থেকে বড় স্কন মন্দির। আর এখানে কেমনভাবে এলাম সেটাই আপনাদের সাথে শেয়ার করব, আর এই মায়াপুরের মাহাত্ম্য আপনাদের সাথে শেয়ার করব। তো ভিডিওটা শেষ অবধি দেখতে থাকুন, জেনে নিন আপনারা কিভাবে যাবেন এই মায়াপুর। অনেক দিন থেকেই আমাদের ইচ্ছা করছিল এখানে যাওয়ার জন্য, তাই হঠাৎ করেই প্ল্যান করে চলে গেলাম মায়াপুর। তো ভোর 3:30-টের সময় উঠে আমাদের স্নান কমপ্লিট, মানে এখন প্রায় 4:30 বাজছে, মানে চুলটাও শুকিয়ে গেছে। এবার চুলটা বেঁধে নেবো, আমাদের 5টার দিকে রওনা হবো। 5:55-তে আমাদের ট্রেন সারগাছি থেকে মায়াপুরের উদ্দেশ্যে। তো দেখতে থাকো ব্লগটা। মায়াপুরের অনেক কিছু জিনিস দেখার আছে যা তোমাদের সাথে তুলে ধরবো। এখন আমরা স্টেশনে চলে এসেছি, সারগাছি স্টেশনে। কটার সময় উঠেছো বলো? আমরা 4:20, আমি 4টে। সবার আগে টুম্পাদি আর আমি উঠেছি। ও পিসিও উঠেছে, পিসি তো তারপর উঠেছে। বাবু স্নান করেছিস? তুই স্নান করেছিস? হ্যাঁ। ভোর 5:30টাতে পৌঁছে গেছি সারগাছি স্টেশনে। সেখান থেকে 5:55 ট্রেনে চেপে যাব ধুবুলিয়া। তোমরা যদি কলকাতা থেকে আসো তাহলে কৃষ্ণনগরে নামবে এবং সেখান থেকে টোটো করে ঘাট পার হয়ে গেলেই মায়াপুরে পৌঁছে যাবে। ধুবুলিয়াতে নেমেই প্রচণ্ড বৃষ্টি শুরু হয়ে গেল, আর আমরা আটকে পড়লাম স্টেশনে। প্রায় 1 থেকে 1.5 ঘন্টা আমরা স্টেশনে ওয়েট করলাম বৃষ্টির জন্য। শুধু বৃষ্টির আওয়াজটা শোনো, তাহলেই তোমরা বুঝতে পারবে কতটা জোরে বৃষ্টি হচ্ছে। ঠান্ডা লাগছে, যেখানে যাওয়ার সেখানে সবার মুড অফ হয়ে গেছে। বাবু তোমার কি মুড অফ? তোমার মুড চাঙ্গা? প্রায় 1.5 ঘন্টা পর বৃষ্টি থামলো। তারপরে আমরা টোটো রিজার্ভ করে মায়াপুরের উদ্দেশ্যে রওনা দিই। যাওয়ার পথে চারিদিকের এই প্রকৃতিটা দেখে মনটা যেন ঠান্ডা হয়ে যাচ্ছে, কারণ আমরা কৃষ্ণের দেশে যাচ্ছি, কৃষ্ণের রাজ্যে যাচ্ছি। তো যাওয়ার সময় জলে দেখছো, জলে জলাকার হয়ে গেছে রাস্তা। পৌঁছে গেছি আমরা স্কনের সামনে, আর ওরা আগে গেছিলো, আমাদের গাড়িটা একটু পরে আসছিল। এখনও কিন্তু বৃষ্টি থামেনি আর রাস্তা জলমগ্ন। মায়াপুরের প্রথম গেটের দিকে যাচ্ছি, অনেক কষ্ট করে পৌঁছালাম। এটা হচ্ছে মায়াপুরের 1 নম্বর গেট। এখানে নামলেই তোমাদের বেশি সুবিধা হবে। সবার প্রচণ্ড খিদে পেয়েছে, আর আমরা 1 ঘন্টা লেট বৃষ্টির জন্যে। হরে কৃষ্ণ, অবস্থাটা দেখো শুধু, বিশাল অবস্থা। ভোগের টিকিট কাটতে যাচ্ছি এখন, তাই এই জলের মধ্যে দিয়ে। সকাল 9:15 নাগাদ আমরা মন্দিরে পৌঁছে যাই, আর দেখছো ভক্তদের লাইন। এটা হচ্ছে দুপুরের প্রসাদ খাওয়ার জন্যে। তো এখানে সকাল থেকেই লাইন দিয়েছে ভক্তরা, যখন যারা এসেছে। এখানে টিকিট কাটতে হয় বিভিন্ন টাকা, যেমন 60 টাকায় গীতা ভবনের, 50 টাকা নামহট্ট ভবন, আর 80 টাকা গদা ভবনের। এছাড়াও তোমরা বিনামূল্যেও প্রসাদ পাবে। আমরা এখন এই বড় টেম্পলটার পাশ দিয়ে যাচ্ছি। এটা এখনো ওপেন হয়নি। আর আমার বাঁদিকে রয়েছে অখণ্ড হরিনাম সংকীর্তন, যেখানে সব সময় হরিনাম চলে। খুবই আস্তে আস্তে, কিন্তু খুবই শান্তি। এই জায়গাটা সত্যি খুবই শান্তির। মন্দিরেও প্রবেশ করা যায়, তবে প্রথমে এলাম তো, আগে চলো রুমটা দেখে নিই, থাকার জায়গা, ব্যাগগুলো রেখে দিব। এখানে বান চলে এসেছে। তো আমরা এখন যাচ্ছি গদা ভবনের দিকে। দেখি এখানে রুমগুলো খালি আছে কিনা, কারণ যতটা জেনেছি যে মন্দির চত্বরে থাকাটা সব থেকে বেস্ট বাইরে থাকার চেয়ে। এখানে তোমার একটা আলাদাই শান্তি আসবে মন্দিরের মধ্যে থাকলে। এবার চলে এসেছি আমরা গদা ভবন গেস্ট হাউসের রিসেপশনে। তো এখানে চলো টিকিটটা কেটে নিই।
আর কত করে টিকিট সেটাও তোমাদেরকে দেখাচ্ছি। এখানে দূর থেকে যাতে তোমরা ভবনগুলো চিনতে পারো তার জন্য প্রতিটা ভবনে সিম্বল দেওয়া আছে, যেমন গদা ভবনে গদার সিম্বল, বংশী ভবনে বংশী সিম্বল এবং আরও অনেক কিছু। আর আরেকটি ইম্পর্টেন্ট কথা, এখানে সব জায়গায় ক্যাশ ব্যবহার হয়, অনলাইন পেমেন্ট কিন্তু হয় না। এটা হচ্ছে গণভবনের টিকিট, এটা পড়েছে পার পার্সন 80 করে। তো 1টা থেকে খেতে দেওয়া শুরু করবে, কিন্তু 12টা অবধি এই টিকিট কাটার টাইম, আর যদি ভিড় হয় তার আগেই শেষ হয়ে যেতে পারে। তো আপনারা চেষ্টা করবেন 12টার আগেই টিকিটটা কেটে 80 টাকা তো নিয়েছিল, কিন্তু খাবারটা আমাদের একদমই পছন্দ হয়নি, কারণটা তোমাদের ভিডিও শেষে জানাচ্ছি। গদা ভবনের ভেতরে রেস্টুরেন্ট ছিল, যেখানে তোমরা পিৎজা থেকে পাস্তা সব কিছুই পেয়ে যাবে, কিন্তু সেগুলো সবই নিরামিষ। আমরা যারা না খেয়েছিল না তারা এগুলো খেয়েছিল, পুরি তরকারি তার সাথে ধোসাও নিয়েছিল। কেমন খেতে তাই তোমাদেরকে জানাচ্ছি। আমরা 3 জন পুজো দেবো বলে খাইনি, বাদবাকি সবাই খেয়ে নিয়েছিল, কারণ একটু দেরিও হয়ে গেছিলো। খাবারটা মোটামুটি ছিল, নিরামিষ যারা পছন্দ করে না তাদের খুব একটা ভালো লাগবে না, কিন্তু মোটামুটি ছিল, খাওয়াই চলে। ধোসাটাও বেশ ভালোই ছিল। মন্দিরে পুজো দেবে বলে পিসি আর টুম্পাদি কি সুন্দর লাল পাড় সাদা শাড়ি পরেছে, দেখো অপূর্বই লাগছে। আমরা আবার সেই জলপার হয়ে চললাম মন্দিরের উদ্দেশ্যে, আর তিথি আর জামাইবাবু এই ভারী ব্যাগটা বয়ে নিয়ে যাচ্ছিল, কারণ এখন আমাদের ঘর ঠিক হয়নি। এই পাশের যে বিল্ডিংটা দেখছো এটা হচ্ছে চৈতন্য ভবন, এটা হচ্ছে সর্বপ্রথম নির্মিত বিল্ডিং যেখানে মানুষের থাকা হতো। এইটা হচ্ছে প্রভুপাদের পুষ্প সমাধি, যেটা তোমাদের ঘুরে দেখাবোই অবশ্যই। তার পাশ দিয়ে একটা রাস্তা চলে গেল, এখানে গ্যারেজ আছে, সেই রাস্তাটা দিয়েই আমরা যাই। কত যে হাঁটবো, আসল মন্দিরটা এখনো আসতে পারিনি। সেই বড় মন্দিরটার সাইডেই আবার এসছি, কিন্তু যেখানে মেন মন্দির আর কি পুজো দেওয়া হচ্ছে সেখানটা এখনো পাইনি খুঁজে। খুবই সুন্দর। হ্যাঁ 1200। ব্লাউজটা মানে সাইজেরটা ঠিকঠাক করতে হবে, তাই তো? আর এমনি নর্মাল ওই যে ওইটা যেটা ঘাগরার মতন 1200। মেন মন্দির যাওয়ার পথেই মন্দিরের চত্বরে অনেক মশলা মুড়ির দোকান পেয়ে যাবে এবং অনেক গোপী ড্রেসেরও দোকান পেয়ে যাবে, এছাড়া মহাপ্রসাদ ঠাকুরের বিভিন্ন সরঞ্জামও পেয়ে যাবে। এটা হল ডিজিটাল থিয়েটার, এটার পাশ দিয়েই আমরা এখন মন্দিরের উদ্দেশ্যে যাচ্ছি। এদিক দিয়েও যাওয়া যায়, আবার এই রাস্তাটা দিয়েও যাওয়া যায়। যাওয়ার পথে বিভিন্ন জায়গায় তোমরা দেখতে পাবে এরকম প্লেট, যেগুলা তোমাদেরকে দিক নির্দেশন করতে সাহায্য করবে। এটা কোন দিকে যাওয়া যায়? আচ্ছা, এইটা দিয়ে গোশালা যাওয়া যায়। তো আমরা এখন এই দিকটাই যাব মন্দির দেখার জন্য। তো চলো যাওয়া যাক। মন্দিরে প্রবেশ করার আগে এখানে জুতো আর এদিকটাতে মোবাইল আর ব্যাগ জমা দিতে হচ্ছে, তাই চলো এগুলো জমা দিয়ে আসি। পুজো দেওয়া আমাদের কমপ্লিট হয়ে গেছে, আর পুজো ওখানে মোবাইল অ্যালাউ নেই একদমই, বড় ব্যাগ। তো মোবাইল না গিয়ে যাওয়াটাই হচ্ছে ওখানের মাহাত্ম্য। মানে মোবাইল থাকলে তো পুজো দেখতে পাবে না, সবসময় ছবি তুলতেই ব্যস্ত থাকবে। তো মোবাইল না গিয়ে ওখানের কীর্তন শোনা, তার সাথে একটু কীর্তন করা আর পুজো দেওয়া, তারপরে একটা প্রদীপ দিয়েছিল, সেই প্রদীপটা নিয়ে পুরো মন্দিরটা প্রদক্ষিণ করেছি। তারপরে এসে এখন প্রায় 12:15 বাজছে, এসে এখানে একটু মশলা মুড়ি খেয়ে চলো এবার যাওয়া যাক রুমের উদ্দেশ্যে। এখানে বিভিন্ন ছোট ছোট কুটির রয়েছে, যেখানে তোমরা সর্বনিম্ন 100 টাকায় 4 জন থাকতে পারবে। এছাড়াও আরও অন্যান্য ভবন রয়েছে। তারপরে আমরা এত বড় একটা লাইন পার হয়ে চলে গেলাম দুপুরের মহাপ্রসাদ খাওয়ার জন্য। এত লোককে কন্ট্রোল করার জন্য এভাবে লাইন করাটা তো অত্যন্ত জরুরি। এদের সিস্টেমটা খুবই সুন্দর, আর সব কিছু পরিষ্কার পরিচ্ছন্ন। দেখছি সবাই হাতে গ্লাভস পরে আছে। তুমি যেগুলো পছন্দ করো সেগুলো নিতে পারো, অথবা নাও নিতে পারো। এবার তোমার খাওয়ার পর যদি মনে হয় তুমি আরেকটু খেতে পারবে, তাহলেও আবার নেওয়ার ব্যবস্থা রয়েছে। এখানে জলের ব্যবস্থাও নিয়েছে। তারপরে আমরা এগুলোকে নিয়ে চলে এলাম বসার জায়গায়, যেখানে সুন্দরভাবে বসার জায়গা করা আছে। সবাই খাবার জল নিয়ে বসে পড়লাম প্রসাদ খাওয়ার জন্য। রুটি পায়েসটা তো অপূর্ব ছিল, কিন্তু অন্যান্য খাবারগুলো আমাদের খুব একটা ভালো লাগেনি, মানে 80 টাকার তুলনায় খুব একটা ভালো লাগেনি। এখানে প্রথমে ভেবেছিলাম এটা পনিরের চপ, কিন্তু আসলে এটা কুমড়োর চপ। পুজো দেওয়ার পর আমরা রুমে গিয়ে সেখান থেকে একটু রেস্ট নিয়ে চেঞ্জ করে নিয়েছি। এখন আমরা মায়াপুরের সাইট সিনগুলো দেখবো এবং তোমাদেরকেও ঘুরে দেখাবো। এখন আমাদের অনেকটা ফ্রেশ লাগছে, কারণ আমরা একটু রেস্ট করতে পেয়েছি। আমার গোপী ড্রেস কেনার ইচ্ছে ছিল, কিন্তু অত ছোট অল্প টাইমের মধ্যে কেনা হয়ে ওঠেনি, তাই এই জামাটাই পরে নিয়েছি। সুন্দর লাগছে না আমার? সাইট সিনগুলোর মধ্যে আমরা প্রথমেই যাব মায়াপুরের শ্রী চৈতন্য মঠ। এই জায়গাটায় একটু ফাঁকা পেয়েছিলাম, তাই আমরা কয়েকগুলো গ্রুপ ছবি তুলে নিয়েছি। মঠের ভেতরটা ছিল অপূর্ব সুন্দর শান্তির জায়গা,
চারিদিকে মন্দির, দালান আর তার মাঝেই ছিল একটা চৈতন্যদেবের প্রদর্শনী কেন্দ্র, যেখানে চৈতন্যদেবের বিভিন্ন লীলা কথাগুলোকে খুব সুন্দরভাবে বর্ণনা করা রয়েছে। আর এই মূর্তিগুলো দেখে পুরো কাহিনীটা আমাদের কাছে স্পষ্ট হয়ে গেছে। তার পাশেই রয়েছে এই সুন্দর মন্দিরটি। তখন সন্ধ্যা আরতি হচ্ছিল। কিছুক্ষণ আরতি দেখে আমরা আবার চললাম পরবর্তী মন্দিরের উদ্দেশ্যে। এটা ছিল শ্রী শ্রীবাস ভবন। এটার ভিতরটাও খুবই সুন্দর ছিল। সব মন্দিরে ক্যামেরা অ্যালাউ নেই, কিছু কিছু মন্দিরে আছে যেখানে ক্যামেরা অ্যালাউ আছে, সেগুলো তোমাদেরকে ঘুরে দেখাচ্ছি। আর যেখানে অ্যালাউ নেই সেটা তোমাদেরকে দেখাতে পারলাম না, সেই জন্য খুবই দুঃখিত। এখানে প্রায় প্রত্যেকটা মন্দিরে এমন ঝুলন ছিল, আর আমরা সবাই মিলে এই ঝুলনগুলো টানছিলাম। এটা ছিল প্রভু মহারাজদের সমাধিস্থল, যেখানে বিভিন্ন প্রভুকে সমাধি দেওয়া হয়েছে, তারপর তার উপরে গড়ে উঠেছে সুন্দর মন্দির। এখানেও রয়েছে খুব সুন্দর একটা ঝুলনটা আমরা সবাই মিলে টেনেছি। এবার চললাম পরবর্তী মন্দিরের উদ্দেশ্যে। এটাও ছিল খুবই একটা সুন্দর মন্দির, আর এখানে আমাদেরকে 8 পাক দিতে বলা হয়েছিল, তো আমরা সবাই মিলে সেটাই করছিলাম আর কৃষ্ণ নাম জপ করছিলাম। তারপরে চলে গেলাম আরেকটা মন্দিরে। এইটার ভেতরে ক্যামেরা অ্যালাউ নেই, তার জন্য দেখাতে পারলাম না। এই মন্দিরটার কারুকার্য অপূর্ব ছিল। তোমরা এলে অবশ্যই এই মন্দিরটা ঘুরবে। এইটা না একদমই মায়াপুরের পাশেই মন্দিরটা। আমরা প্রথমে দূর থেকে দেখতে শুরু করেছিলাম, তারপরে কাছে এসেছি। দেখতে দেখতে আমরা আবারও পৌঁছে গেলাম স্কন মন্দিরে। প্রথম গেটে আমাদেরকে নামিয়ে দেওয়া হলো। এবার আমরা গেলাম শ্রী প্রভুপাতের পুষ্প সমাধি মন্দির। মন্দিরটা ছিল অপূর্ব সুন্দর। সন্ধেবেলায় সন্ধ্যা আরতি দেখার পরেই আজকের মায়াপুর ভ্রমণ সমাপ্ত করছি। পরের দিন সকালে উঠে আমরা গেছিলাম গৌশালা এবং নবদ্বীপের কিছু অংশ, সেগুলোই আসছে পরবর্তী ভিডিওতে। তাই দয়া করে পরবর্তী ভিডিওটি দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, আর ফেসবুক থেকে দেখলে পেজটি ফলো করে রাখুন। ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।